রামনারায়ণ রাম। ছাই দিয়ে কি আগুন চাপা যায়? সমগ্র করাচাবক সংকলন অবলম্বনে এই করাচাবকটি পাঠ করছি। প্রশ্নকারী বলছেন, কিছুদিন পূর্বে টোকিও থেকে নেতাজির ভস্ম আনার ব্যবস্থা চলছিল। প্রধানমন্ত্রী আবার সে চেষ্টা বন্ধ করে দিয়েছেন। চেষ্টাই বা হলো কেন? বন্ধই বা হলো কেন? এ সম্বন্ধে আপনার কি মত? উত্তরে ঠাকুর বলছেন, ভস্ম দিয়ে অনেক চিন্তাই ভস্মীভূত করা যায়। নেতাজিকে ফিরিয়ে আনার চিন্তা আজও দেশবাসীর মনে যতটা তীব্রভাবে জেগে আছে, তাতে অনেকেরই হয়তো কাজে অসুবিধা হচ্ছে। তাই সে চিন্তাকে পুড়িয়ে ছাই করে দেওয়ার উদ্দেশ্যে তার ভস্ম আনার ব্যবস্থা চলছিল কি না কে জানে। প্রশ্নকারী বলছেন, তবে আবার বন্ধ করলে কেন? এনেই দেখো তো একবার কি রকম প্রতিক্রিয়াটা হয়। উত্তরে ঠাকুর বলছেন, প্রতিক্রিয়ার কথা চিন্তা করেই হয়তো এটা বন্ধ করা হয়েছে। নেতাজি যে বেঁচে আছেন এটা তো সত্য। যারা ভস্ম আনার চেষ্টা করছিলেন তারা মুখে স্বীকার না করলেও মনে মনে তো ঠিকই জানেন নেতাজি জীবিত। 10 চক্রে ভগবানও ভূত হয়। সুভাষ বোসকে মৃত প্রমাণিত করা এমন আর শক্ত কী কাজ? তাই হয়তো ভস্ম আনা হচ্ছিল। তাছাড়া মুখে যাই বলুক, জীবিত লোকের ভস্ম দেখানোটা হয়তো ভারতীয় সংস্কারে লাগতে পারে, তাই বন্ধ করেছি। ভারতে এখনও এমন অনেক ব্যক্তি আছেন যারা জনগণের মনে সুভাষ বোসের প্রভাব সহ্য করতে পারছে না। সে প্রভাব কিভাবে দূর করা যায় তার জন্য অনেক বুদ্ধিদাতাও আছেন। কি প্রয়োগ করলে মানুষের মনে গেঁথে দেওয়া যায় সুভাষ নিয়েই তার বহু চেষ্টাই চলছিল, এখনও চলছে। কি করলে মানুষের মনে নেতাজির যে আদর্শের ছবি গেঁথে আছে তাকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। কিভাবে নেতাজিকে ভারতের জনগণের কাছে হেয় প্রতিপন্ন করে তার চিন্তা থেকে দূরে সরিয়ে দেওয়া যায়, তার চেষ্টাও কম হয়নি। এই তো কিছুদিন আগেও নেতাজির মাথায় একটা শিং আর পেছনে একটা লেজ লাগানোর চেষ্টা চলছিল। প্রশ্নকারী বলছেন, শিং আর লেজের কথা কি বললেন? ওটা তো ঠিক বুঝলাম না। উত্তরে ঠাকুর বলছেন, এমিলি আর অনিতার কথাই বলছি। যিনি ভারতের জনগণের মনে চিরস্থায়ী নেতার আসনে অধিষ্ঠিত, তাকে সেই আসন থেকে টেনে নামিয়ে আনার জন্য তার বিবাহের কথা প্রচার করা হলো। তাতেও যখন উদ্দেশ্য সিদ্ধ হলো না, তখন অনিতাকে নিয়ে কি হইচইটাই না করা হলো। সারা ভারতে তাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হলো, এই দেখো তোমাদের নেতাজির কন্যা। আমার কাছেও এসেছিল সে, অর্থাৎ পাঠানো হয়েছিল তাকে। তাকে দেখেই আমি জিজ্ঞাসা করলাম, শুনেছি হিটলারেরও নাকি এমন একটি কন্যা আছে বলে প্রচার করা হয়েছে। এ কথা শোনার সঙ্গে দেখলাম তার মুখ কালো হয়ে গেল। অন্যান্য আলাপ আলোচনা ও আতিথেয়তার পর আমি তাকে বললাম, তুমি বিদেশিনী, আমার কাছে এসেছো, আমি খুব খুশি হয়েছি, তার জন্য তোমায় অনেক ধন্যবাদ। কিন্তু একটা কথা তোমায় জানাই, আমরা যে সুভাষকে জানি তিনি অবিবাহিত, সুতরাং তোমাকে বিদেশি অতিথি হিসাবেই গ্রহণ করলাম, নেতাজির কন্যা হিসাবে নয়। এ কথা শুনে অনিতার মনে কি রিয়াকশন হলো জানি না, কিন্তু তখনই সে অসুস্থতার ছুতো করে চলে যেতে চাইল। এরপর আবার শুরু হলো নেতাজির স্ট্যাচু তৈরি করে প্রতিষ্ঠা করা, তাকে মৃত বলে প্রচার করার আর একটা পথ। যাদের সে স্ট্যাচু তৈরি করতে দেওয়া হয়েছিল তাদের হয়তো হাত কেঁপেছিল জীবিত ব্যক্তির স্ট্যাচু তৈরি করতে গিয়ে, তাই শিব গড়তে বানর গড়েছে। দুটো যে মূর্তি দাঁড় করিয়ে রেখেছে দুই জায়গায়, তাকালেই মনে হয় ভীম ভবানী দাঁড়িয়ে আছে। এরকম কতভাবেই যে নেতাজিকে অপমান আর মৃত বলে প্রমাণ করার তাল চলছিল তা সকলেই জানে।
শেষ পর্যন্ত আর কিছু না পেয়ে চিতাভস্ম আনার প্রচেষ্টা চলেছিল। ওটাও ভালো পন্থা। ভস্মটা যে নেতাজির নয় তা তো সূক্ষ্ম যন্ত্রেও ধরা পড়বে না। সুতরাং তাকে মৃত প্রমাণ করার এটাই সুবিধার পথ। তাছাড়া জনগণকে বুঝ দিলেই হবে যে দেশের খাদ্যাভাবটা দূর করার জন্যই নেতাজির ভস্ম আনা হয়েছে। বাংলাদেশের আজ চালের বড় অভাব। নেতাজির ভস্ম আনা হয়েছে। বাংলাদেশের আজ চালের বড় অভাব। নেতাজির ভস্ম মাটিতে ছড়িয়ে দিলেই ধান হয়ে ফুটে উঠবে। জওহরলালের চিতাভস্ম তো আকাশ থেকে ভারতের মাটিতে ছড়িয়ে দেওয়া হয়েছিল। শুনেছি যেসব জায়গায় সে ছাই পড়েছে সে সব দেশে নাকি গম বেশি হয়েছে। গমের দেশের লোকের ভস্মে যখন গম হয়েছে তখন চালের দেশের লোকের ভস্মে ধান হবে। এতে আর আশ্চর্যের কি আছে? কর্তৃপক্ষ হয়তো মনে করেছেন বাংলাদেশে যখন খাদ্য সমস্যা একটা বিরাট সমস্যা, আর বাঙালি যখন ক্ষুধায় ক্ষিপ্ত হয়ে গেছে, তখন ধানের লোভেই তারা নেতাজির ভস্মকে অ্যাকসেপ্ট করে নেবে। কত রকম হাস্যকর প্রচেষ্টাই যে হলো। তদন্তের পর তদন্ত, কমিটির পর কমিটি, সবশেষে ভস্মে গিয়ে দাঁড়ালো। সব কিছু ভস্মে গিয়েই দাঁড়াবে। কত আর ছাই চাপা দেবে? ছাই দিয়ে কি আর আগুন চাপা দেওয়া যায়? তার তাপ ভস্ম স্তূপ ভেদ করে যখন এদের গায়ে এসে লাগবে, তখন এরাও একটা অগ্নিকাণ্ড বাঁধিয়ে সব কিছু ভস্ম করে দিতে চাইবে। ভস্ম তৈরি করতে এরাও জানে। নকল ভস্ম নয়, আসল ভস্মই। সে শক্তি ও ক্ষমতা এদের যথেষ্টই আছে। হিন্দু মুসলমান রায়টের সময় হিন্দু পাড়ার অনেক মুসলমান নামাবলি গায়ে দিয়ে আর মুসলমান পাড়ার অনেক হিন্দু লুঙ্গি পরে পালাতে গিয়েছে। মাথায় যেই একটা লাঠির বাড়ি পড়েছে, তখনই বৈষ্ণব ঠাকুর ইয়া আল্লাহ আর মোল্লা সাহেব হায় ভগবান বলে মাথায় হাত দিয়ে বসে পড়ে। যতই লুকোতে যাও, সত্য যা তা বেরিয়ে পড়বেই। নেতাজির বেলাতেও তাই। যতই ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা চলেছে, ততই সত্য প্রকট হয়ে উঠেছে। যতবার নাই বলা হয়েছে, দাঁতের ফাঁক দিয়ে আছে তাই বেরিয়ে যাচ্ছে। কতবার নাই বলা হলো, কতবার কমিটি তৈরি হলো, ছাই আনার কথা হলো, পরক্ষণে আবার ছাই চাপা দিয়ে নতুন করে তদন্ত শুরু হলো। তোমরা যদি জেনে থাকো ওটা তারই চিতাভস্ম, তবে আবার তদন্ত কমিটির প্রশ্ন ওঠে কেন? এখন আবার বাহিনীর পর বাহিনী পাঠানো হচ্ছে। বর্ডারে তো বটেই, ভেতরেও সৈন্য সামন্তের ছেয়ে গেছে। কারণ কি? না, দেশের অরাজকতা দমন করে বর্তমান পরিস্থিতিকে আয়ত্তে আনা। সত্যি কি এই একটাই কারণ? না এক ঢিলে দুই পাখি মারার ব্যবস্থা হচ্ছে? এরপর তো শুনছি আবার মিলিটারিও আসবে। কিসের জন্য যে আজ বাহিনীর পর বাহিনীতে দেশ ছেয়ে ফেলা হচ্ছে, তা আস্তে আস্তে বেরিয়ে আসবে। অযথা কথা বলে তো লাভ নেই। তবে একটা কথা বলে রাখি, তারও বিরাট বাহিনী আছে, তারাও প্রস্তুত হচ্ছে। প্রশ্নকারী বলছেন, কোথায় তিনি আছেন? ঠিকানা বলতে কি অসুবিধা আছে? উত্তরে ঠাকুর বলছেন, অসুবিধা কিছুই নেই। এত কাছে আছেন যে উকি দিলে দেখা যায়। সত্যি যদি ঠিকানা জানতে চাও, ঘুরে এসো না একবার নাগা রাজ্যে। নাগারা নেতাজির খুব অনুগত। তার সব খবরই তারা রাখে। সেখানেই তার সব খবর জানতে পারবে। পথের উপর পায়ের ছাপ ধরে ধরে যেমন হারিয়ে যাওয়ার লোকের হদিশ পাওয়া যায়, তেমনি সেখানে ঘরে ঘরে নেতাজির এত চিহ্ন আছে যে সে চিহ্ন ধরে এগিয়ে গেলে যে কোনো অন্ধ তার কাছে গিয়ে পৌঁছতে পারবে। ঠিকানা পেতে অসুবিধা হবে না। ঠিকানা জানাতে আমার ব্যক্তিগত কোনো অসুবিধাই নেই। ন্যাংটার আবার বাটপাড়ের ভয় কি বলো? তবে আমায়
অনেক রকম লোক নিয়ে চলতে হয় তো, তাদের সুবিধা অসুবিধার কথা চিন্তা করেই আমায় অনেক সময় নীরব থেকে সত্য গোপন করতে হয়। তাই বলে আজ আছে বলে দুদিন পরে জীবিত জেনেও নাই বলবো না। সত্য বলতে না পারি, নীরব থাকবো, মিথ্যা বলবো না। 1960-এ একবার নেতাজিকে ফিরিয়ে আনার জন্যই আমি দিল্লিতে জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ ইত্যাদির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। শাহনওয়াজ তখন রেলওয়ে মিনিস্টার ছিলেন। তারই বাড়িতে আমি বেশ কিছুদিন ছিলাম। তিনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ ও অন্তরঙ্গ। যখন সেখানে ছিলাম তখন বহুদিন তার সঙ্গে নেতাজির প্রসঙ্গে ঘরোয়াভাবে আমার আলাপ আলোচনা হয়েছিল। নেতাজির ব্যবহৃত বহু জিনিস তিনি আমায় দেখিয়েছিলেন। আমি তাকে বললাম, আমার মনে হয় নেতাজি জীবিত। তারপর এ ব্যাপারে আমার সাথে তার অনেক আলাপ আলোচনা হয়েছিল। পরে সময় মতো সব জানাবো। দিল্লিতে যখন শাহনওয়াজের কাছে ছিলাম তখন জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ আমাকে তাদের কুঠিতে নিমন্ত্রণ করে নিয়ে যান। সেখানে ভিন্ন ভিন্ন দিনে আলাদা আলাদা ভাবে তাদের সঙ্গে আমার অনেক কথা হয়েছিল। তার মধ্যে প্রধান আলোচ্য বিষয় ছিল নেতাজি প্রসঙ্গ। তাদের কথাবার্তায় আমি বুঝেছিলাম যে তারা ভালোভাবেই জানেন নেতাজি জীবিত এবং এশিয়ার কোথাও না কোথাও আছেন। সে নিয়েও তাদের সঙ্গে আমার কিছু কথাবার্তা হয়। সেসব কথা পরে সময় হলে জানবার ইচ্ছা আছে। আমি নেতাজিকে ফিরিয়ে আনতে চাই জেনে সেই সময় শাহনওয়াজের বাড়িতেই নেভি থেকে ও মিলিটারি থেকে কত বিশিষ্ট ব্যক্তি ও অফিসার আমার সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের সঙ্গে আলাপ করেও জানলাম তারা নেতাজি সম্বন্ধে বহু তথ্য অবগত আছেন। তারাও নেতাজিকে ফিরিয়ে আনতে চান। এরপর আমি কলকাতায় ফিরে এসে আমার এনএসএস বাহিনী নিয়ে কাজে নামলাম। চলে গেলাম নর্থ বেঙ্গলে। ডক্টর বিধান রায় তখন আমাকে এ বিষয়ে অনেক সাহায্য করেছিলেন। তার সাহায্য ও সহযোগিতা না পেলে এ কার্যে অগ্রসর হওয়া খুবই কঠিন হতো। তিনি নেতাজিরই এক ভাগ্নেয়কে নর্থ বেঙ্গলে ট্রান্সফার করে দিলেন। আমাকে খবর পাঠালেন যা কিছু করার তার সঙ্গে যোগাযোগ করেই যেন করি। আমি তখন শোলমারির ফালাকাটাতে। নেতাজি ভারতে ফিরে এলে তাকে কী অবস্থায় পড়তে হবে এটা পরীক্ষা করার জন্যই হয়তো নেতাজিরই পরিকল্পনা অনুযায়ী সে আশ্রম প্রতিষ্ঠা হয়েছিল। আশ্রমের সাধু শারদানন্দজি নেতাজি নন ঠিকই, কিন্তু তার সঙ্গে নেতাজির যোগাযোগ তো ছিল। কর্তৃপক্ষ যদি সত্যি নেতাজিকে চাইতেন তবে সাধুজিকে একবার জনসাধারণের কাছে উপস্থিত করতে পারতেন। তাদের সামনেই তাকে প্রশ্ন করতে পারতেন তিনি নেতাজি কি না, কিংবা নেতাজি সম্বন্ধে তার কিছু জানা আছে কি না। তা না করে নানাভাবে তাকে আটকাতে চেষ্টা করা হয়েছিল। এটা তো সত্যি। সাধুজিকে নেতাজি মনে করে সেই আশ্রমে যে ঝড় বয়েছিল, আসল নেতাজি ফিরে এলে তাকে যে কি দুর্ভোগ পেতে হবে আর দেশে যে কি ভয়ঙ্কর তুফান উঠবে তা থেকেই বোঝা যাচ্ছে। শোলমারি আশ্রম থেকে এটাই তারা বুঝে গেল। জনগণ নেতাজিকে ঠিকই চায়, কিন্তু কর্তৃপক্ষের চাওয়ার মধ্যে ভাগ আছে। সুতরাং নেতাজির আশা এখন বিপজ্জনক। কথা বুঝেই সাধুজি আশ্রম ভেঙে দিয়ে চলে গেলেন। ডক্টর রায় কিন্তু মনে প্রাণে চাইতেন নেতাজি ফিরে এসে দেশের হাল ধরুক। তাই তিনি আমায় সব দিক থেকে সাহায্য করেছিলেন। তার সাহায্যেই আমি শোলমারির সকলের সঙ্গে যোগাযোগ করে নর্থ বেঙ্গল পরিভ্রমণ করে সব কিছু ব্যবস্থা ঠিক করে যখন কলকাতায় ফিরে আসছি তখন দার্জিলিংয়ে খবর পেলাম ডক্টর রায় মারা গেছেন। আমার দুর্ভাগ্য, বাংলা তথা সমগ্র ভারতের দুর্ভাগ্য।
নেতাজিকে ফিরিয়ে আনার কাজে একটা চরম বাধা পড়ল। এরপর প্রফুল্ল সেন মুখ্যমন্ত্রী হলেন, সুতরাং আমাকে তার সঙ্গেই যোগাযোগ করতে হলো। একদিন অ্যাপয়েন্টমেন্ট করে তাকে আমাদের শ্যামবাজারের বাড়িতে নিমন্ত্রণ করা হলো। তিনি আসবেন বলে প্রতিশ্রুতি দিলেন। সেদিন এনএসএস বাহিনী দিয়ে তাকে সম্বর্ধনা জানিয়ে ডিফেন্স পার্টির জন্য তার হাতে বেশ কিছু টাকা তুলে দেওয়া হবে বলে ঠিক করা হলো। সেইভাবে কার্ডও ছাপানো হলো। আমরা প্রতীক্ষা করে রইলাম। মুখ্যমন্ত্রী এলেন না, কিছু জানালেনও না। পরে খবর পেয়েছিলাম তিনি নাকি শুনেছেন এনএসএস কথার অর্থ নেতাজি সুভাষ স্কোয়াড। এর উদ্দেশ্য হলো নেতাজিকে ফিরিয়ে আনা। তার জন্যই তারই জন্য তারা মুখ্যমন্ত্রীর সাহায্য কামনায় তাকে সেখানে নিয়ে যেতে চাইছে। এই কারণেই নাকি তিনি এঙ্গেজমেন্ট বাতিল করেছেন। সেটাই একবার তিনি জানাবারও প্রয়োজন মনে করেননি। যাই হোক, তারপর থেকেই আমি লক্ষ্য করেছি আমার কাজে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা চলেছে। আমি তার রোষ দৃষ্টিতে পড়েছি। আমারও রোগ চাপল। যাকে আমরা নেতাজি বলে মনে করছি, যেভাবেই হোক তাকে একবার নিয়ে আসার চেষ্টা করি, জনগণের জিজ্ঞাসার সমাধান হোক। তাই শত বাধা সত্ত্বেও আমি আমার এনএসএস বাহিনী নিয়ে কাজে নামলাম। শুধু যে বাধাই পেয়েছি তা নয়, ভেতরে ভেতরে অনেকের সাহায্যও পেয়েছি। অনেকেই আমার কাছে তখন এসেছিলেন। জেনারেল কারিয়াপ্পা, মেজর সত্যগুপ্ত, হেমন্ত বোস, উত্তম চাঁদ মালহোত্র, নিহারেন্দু দত্ত মজুমদার, গোপগুরু বক্স, বিশ্বজিৎ দত্ত ইত্যাদি। তাছাড়া আইএনএ এর বহু বিশিষ্ট ব্যক্তি এবং নেতাজি পরিবারের অনেকের সঙ্গেই যোগাযোগ হয়েছিল। তারা কেউ নেতাজি সম্বন্ধে জানতে এসেছিলেন, কেউ এ বিষয়ে সাহায্য করতেও এসেছিলেন। সমস্ত ব্যবস্থা ঠিক করে দেশপ্রিয় পার্কের একটা জনসভায় যেদিন খোলাখুলিভাবে আমার ইচ্ছার কথা জানালাম, তার দুদিন পরে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি পুলিশে বাড়ি ঘেরাও। তারপরের ঘটনা সকলেই জানে। সারদানন্দজির উপর যে কেস আরোপ করতে চেয়েছিল, পারেনি। আমার উপর দিয়ে তার জের চলল। জানো তো, হাতির মাথায় গাছ ভেঙে পড়লেও তার কিছু হয় না, কিন্তু পায়ের তলে ছোট্ট একটা কুলের বিচি পড়লেই তার গতি আটকে যায়। আমাকে বাধ্য হয়ে থামতে হলো। সেই কুলের বিচি এখনও পায়ে আটকে আছে। কতদিনে যে চলতে পারবো জানি না। এখন তোমরা যদি পারো তাকে আনতে চেষ্টা করো। শুধু ঠিকানা কেন, আমি সব কিছু দিয়ে তোমাদের সাহায্য করব। তিনি এখনও অ্যাক্টিভ আছেন। আগেও বলেছি, এখনও বলছি। এক হাতে রাশিয়া, অপর হাতে চীন এর হাত ধরে তিনি ভারতের সঙ্গে মিলাতে চাইছেন। কূপ খনন করা তার উদ্দেশ্য নয়, বিরাট নদীর মতো খাল কাটতে চাইছেন, যাতে 3 দেশ একত্রে অবগাহন করতে পারে। এখন এ সম্বন্ধে আর কিছু জিজ্ঞাসা করো না। কথা উঠলেই অনেক কথা বেরিয়ে পড়ে, আমার কাজের অসুবিধা হয়। পরে এ সম্বন্ধে অনেক কিছু বলার ইচ্ছা আছে। সমাপ্ত এখানেই। রামনারায়ণ রাম।